হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু ঠাকুরের সিংহাসন থেকে ঠাকুর দিতে দিতেই ব্লগটা শুরু করলাম। এই কদিন ঠিক মতন তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছো। বাড়িতে বাচ্চা থাকলে না মানে সময়ের কাজ সময় হচ্ছে না, ওই জন্য সময়টা আমি ঠিকঠাক মতো নিজের মতন করে ম্যানেজ করতে পারছি না, ওই জন্য ঠিক করে ব্লগগুলো করতে পারছি না। আর এই কদিন এতটাই ব্যস্ত ছিলাম, বুঝতেই তো পারছো। পুজোর ব্লগগুলো তাই ধীরে ধীরে দিয়েছি, মানে দিনের দিন কিছুই করতে পারিনি। তাই ভাবলাম আজকে বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। সকালের পুজো আর রাতের পুজো। আজকে আবার দশহরা আছে, জানো তো। আমাদের তো কোনো সেরকম করে নিয়ম নেই, তোমরা তো জানো জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই আমাদের। তাই জন্য আমার বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মীকে আমি যেইভাবে পুজো দিই আর রাত্রে ঠাকুরকে কী কী দিয়ে ভোগ দেবো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করছি ছোট্টর মধ্যে একটা ব্লগ শেয়ার করবো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে। তা দেখো, ঠাকুরের সিংহাসন সব কিছু কাপড় চেঞ্জ করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে মা লক্ষ্মীকে ঘি, মধু, গঙ্গার জল সব কিছু দিয়ে, গোলাপ জল টল দিয়ে মাকে একটু স্নানাভিষেক করে দিলাম। আর মাকে না এই কাপড়টা আজকে পরাবো, নীল কালারের একটা কাপড়। তারপরে আজকে না শাড়ি পরতে পারছি না, কোমরটা না ভীষণ যন্ত্রণা করছে। মানে কদিন বসে বসে কাজগুলো করেছি, দাঁড়িয়ে রান্না বান্না করেছি না, তারই অ্যাকশন যেন। পরতে পারছি না ঠিক মতন, ওই জন্য শাড়িটা পরতে আজকে একদম ইচ্ছা করছে না। আর বাবু না বারে বারে উঠে যাচ্ছে, ওকে গিয়ে একটু সামলাতে হচ্ছে। মেয়ে এদিকে রয়েছে, মেয়েও না পারে না, জানো তো, সারা রাত জেগে থাকতে হয়। বা বেশিরভাগ ছেলে উঠে যায়, একটু দুধুন খায়, ওই জন্য না মেয়েও ঠিক মতন একটু বিশ্রাম পায় না। ওই জন্য যতটা পারি মেয়ে এখানে আসলে আমি ওকে একটুখানি রেস্ট দেওয়ার চেষ্টা করি। তা চলোই দেখো, ঠাকুরের কিন্তু স্নান অভিষেক করানো হয়ে গেছে। আর এই ধুনোটা কিনেছিলাম, জানো, এটা ছোবা দিয়ে বানানো ধুনোটা। ওর মধ্যে একটু কর্পূর, আজকে বৃহস্পতিবার, কর্পূর আর একটু ধুনো ওর মধ্যে দিয়ে দিলাম। আর ঘট বসানোর সময় জলের মধ্যে যা যা দিই, 1 টাকার কাঁচা কয়েন, হলুদ, সুপারি, যে কোনো একটা কিছুই কিন্তু ঘটের মধ্যে দিতে হয়। যখন কিছু না থাকবে তখন একটা কাঁচা কয়েন দিয়ে দেবে, তাহলেও হবে। তা দেখো, বৃহস্পতিবারে সকালের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারে জানো, বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীর ঘটের সাথে মার সামনে কিন্তু সুপারি আর পান ফুল দিয়ে একটা মঙ্গলদ্রব্য মার কাছে দেওয়া হয়। আজকে দিতে পারলাম না। কালকের পুজোর বাজারটা দেবনাথবাবু করেনি, বাবুকে দিয়ে করিয়েছিল পুজোর বাজারটা। মানে বাবু গেছিলো এক জায়গায়, তা আসার সময় বাবুই পুজোর বাজারটা করে নিয়ে এসছে। ও বাচ্চা মানুষ তো অত বুঝতে পারেনি। তো 2টো পানের জায়গায় 2টো পানই দিয়েছে, কিন্তু একটা পান এতটা ছিদ্র ছিল, ওই জন্য মানে কোনো কিছু খুদ জিনিস তো দেওয়া যায় না ঠাকুরকে, সেই জন্য ওটা দিলাম না। সকালে পুজো দেওয়ার পরে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি, ভাবলাম সন্ধ্যে থেকে আবার ব্লগটা শুরু করব। তা দেখো, সন্ধ্যেবেলা কিন্তু পুজো দিতে চলে এসেছে। আজকে বৃহস্পতিবারের পুজো। আর এই যে আমার ছবি তুলবো, আসো আসো, এখানে আসো, দে মালা ছবি তুলে দে, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আগে এর সাথে ছবি তুলে নি। দাঁড়াও, এখানে দাঁড়াও, এই তো ছবি তুলবো, ধরো। হ্যাঁ, সন্ধেবেলা পুজো দেবো, ওইবেলা শাড়ি পরে পুজো দিন, নাইটি পরে বৃহস্পতিবার দিনকে না পুজো দিতে আমার একদম মন চায় না, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে ওই জন্য আর তখন ইচ্ছা করছিল না, জানো তো। আর ওই জন্য আমি সন্ধেবেলা কিন্তু একদম শাড়ি টাড়ি পরে, লাল হলুদ একদম ম্যাচ করে পরে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন বৃহস্পতিবারে পুজো সারবো, সেই জন্য কিন্তু একদম সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে বসে পড়েছি নিচে। আর নিচে কিন্তু একটু গঙ্গার জলও ছিটিয়ে দিয়েছি। সব কিছুর মাঝখানে কিন্তু আমার পুচু সোনার সাথে আবার মাঝে মাঝে একটু ছবিও তুলতে হয়, নাহলে খুব বিরক্ত করে, জানো তো। কী শিখেছে শুধু বলে ছবি ছবি ছবি। তো ওর সাথে 2-1টা ছবি তুলে নিলাম। দিদুন নাতুনের একটু স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করা থাক, তাই না, ভবিষ্যতে কাজ দেবে। যখন আমি থাকবো না তখন পুচু সোনা বড় হয়ে ছবিগুলো দেখতে পারবে যে দিদুন কেমন ছিল। যাই হোক, দেখো আমি আমার মতন কাজ করছি, ও কিন্তু বসেনি, ও ওর মতন কাজ করছে। একটু জল ফেলেছে নিজের জলের বোতল থেকে, সেটা একটু মুছে নিল। তা দেখো, আমি কিন্তু সব কিছু চিড়েটা একটু ভালো করে ধুয়ে 4টে বাটার মধ্যে কিন্তু ভোগটা একদম গুছিয়ে নিয়েছি। এবার আম কেটে নেবো, তারপরে দই নিয়ে এসে সন্ধ্যাবেলা দই দিয়ে একদম ভোগ দেবো। এমনিতেই আজকে দশহরা রয়েছে, সবার তো নিয়ম রয়েছে যে দশহরা সকালে স্নান টান করে কিন্তু চিড়ে দইটাই খেতে হয় ঠাকুরকে দিয়ে। তা আমি ওই বেলা দিইনি, এই বেলা কিন্তু ঠাকুরকে একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার এগুলো ঠাকুরকে এক এক করে ভোগ দেবো। পুচু সোনা দেখেছো, দিদুন ছাড়া কিন্তু একদমই চলে না। আমি আমার মতন কাজ করছি, ও কিন্তু আমার পাশে একদম হাত ধরে বসে আছে। কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ভীষণ আনন্দে থাকি, জানো তো। যে কটা দিন মনার পুচু সোনা থাকে, সে কটা দিন যে আমার কি আনন্দে কাটে তোমাদের বলে বোঝাতে পারবো না। বিকালে কেন এগুলো দিলাম বলো তো? কেন বৃহস্পতিবার সন্ধ্যাবেলা এমনিতেই মাকে চিড়ে ভোগ দিই, সেই জন্য ভাবলাম এক কাজে 2 কাজ হয়ে যাবে। সেই জন্য সমস্ত কিছু বিকালবেলায় আমি রেডি করে নিলাম। তা আগে নিচে বসে সব কিছু রেডি করে গুছিয়ে না নিলে না, উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে গেলে এমনিতেই আমার কোমরের সমস্যা, আবার একটু চোট লেগে যায়, জানো। বেশি ঝুঁকে তো একদমই কাজ করা যায় না, যাতে কোমরের সমস্যা।
এই জন্য এই কদিন না ব্লগগুলো তোমাদের সাথে সংসারের কাজকর্ম ঠিকঠাক মতন শেয়ার করতে পারছি না। জানোই তো বাড়িতে বাচ্চা রয়েছে, মানে সকালবেলাটা ওরা সবাই শুয়ে থাকে তো 8টা বেজে যায়, 8টা সাড়ে 8টার সময় উঠছে মনা আর পুচু সোনা। ওই জন্য সকাল থেকে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে সংসারের তোমাদের সাথে ঠিকঠাক মতন শেয়ার করতে পারছি না। আবার সব কিছু আগের মতন হয়ে যাবে, মানে যে কটা দিন ওরা থাকে না ওদের নিয়ে একটুখানি থাকার চেষ্টা করি। বুঝতেই তো পারছো পুচু সোনাকে তো সবসময়ের জন্য আমি ধরে রাখতে পারবো না। আবার কদিন থাকবে, 15 দিন হোক, 1 মাস হোক, তারপর তো আবার বাড়িতে ফিরে যাবে। আবার কবে আসবে তা দেখো, নিচে সমস্ত গুছিয়ে নিয়ে ঠাকুরের এক এক করে সমস্ত বাটা সাজিয়ে দিয়ে, আর যেই ধুনোটা ওই বেলাও জ্বালিয়েছিলাম এই বেলাও একটু জ্বালিয়ে ওর মধ্যে কর্পূর আর একটু ধুনোও দিয়ে দিলাম, দিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে কিন্তু আরতি করে নিলাম, তার সাথে সব ঠাকুরের একসাথে আরতি করে নিলাম। তা বৃহস্পতিবার দিনকে ঘিয়ের প্রদীপ আর কর্পূর তো অবশ্যই জ্বালাতে হয়, এটা ভীষণ ভালো। তো চলো পুজো দেওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। পুজোটা দিয়ে নিলাম সন্ধেবেলা। আজকে আর পাঁচালি পড়া হবে না আমার। পুচু সোনা যা বিরক্ত করছে, 14 বার চলে আসছে। আর পাঁচালিটা যদি ঠিকঠাক মতন মানে স্থির হয়ে বসে না পড়া যায় না, সেটা যদি সংসারের জন্যও ভালো না আর নিজের জন্যও ভালো না। পাঁচালি পড়া বা পাঁচালি শোনা দুটোই কিন্তু ভালো সংসারের জন্য। তা আজকে হলো না, মার কাছে পাঁচালিটা নমস্কার করে মার সামনে রেখে দিয়ে মাকে বললাম যে এই সপ্তাহে হলো না, সামনের সপ্তাহে আবার পাঁচালিটা পড়বো। দেখো কোনো জিনিস মানে জোর করে করা কিছুই ভালো না, তাই না? নিয়ম নিষ্ঠা মেনে করা ভালো, এটা সংসারের জন্য মানে অবশ্যই ভালো হয়। যেটা পারবে না সেটা করার দরকার নেই। তা দেখো সব কিছু ঠাকুর দেওয়া হয়ে গেল। তা ঠাকুর দিয়ে ঠাকুরের বাটা নামাতে হবে বলে শাড়ি এখনও ছাড়িনি, তা বসে রয়েছি। আর এই দেখো পুচু সোনাকে মনা খাবার করে দিল, গাজর, তারপরে লাল আলু, ক্যাপসিকাম, এগুলো সমস্ত কিছু ছিল। ও মানে একটু বয়েল করে, মানে এগ বয়লার তো আমার আছে, তোর জন্য প্রসাদ করে রাখছে। দে একবার একটু খায় আর একটু খায়। ওটা তো মিষ্টি আলু, খাও বাবু, গায়ে মুখছে কিন্তু। হ্যাঁ মিষ্টি আলু। ভয় পাচ্ছে। আলু 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 কাঁচা আলু, গাজর, আলু কাঁচা আলু। বুবু কার্টুন কি যে বলছে বাবা, সব চায়না ভাষা। ওই মামাকে দেবে। পৌনে 7টা বাজে সবাই। ওর চায়না ভাষা কিন্তু আমার মাথায় ঢুকছে না, তোমাদের মাথায় ঢুকছে? তাহলে তোমরা কমেন্ট করে জানিও কি বলতে চাইছে। তা দেখো ও তো খাবারটা খাচ্ছে, সন্ধ্যাবেলা দুধ খাবে না, ওইটাই করে দিয়েছে মনে, যতটুকু খায় নিজের মতন করে খাক। সবসময় মানে জোর করে খাওয়ানোটা বাচ্চাদের উচিত না, তাই না? ওরও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে, ওই জন্য ওকে আজকে ওইভাবেই দেওয়া হয়েছে, দেখি কতটা কি খায়। কিন্তু ওই আলু টালু কিছুই খাচ্ছে না, ক্যাপসিকামও খাচ্ছে না, শুধু ও গাজরটা খায়। তুমি যদি গাজর একটা গোটাও দিয়ে দাও না, ও গোটা গাজরটাই কিন্তু খাবে, গাজরটা খুব সন্তুষ্ট হয়ে খায়। আর আমার ছেলে কিন্তু ওদিকে চাও বসিয়ে দিয়েছে, দেবনাথবাবু একদম নাতিকে নিয়ে বসে পড়েছে। আর দেবনাথবাবু তো লিকার চা খায়, সেই জন্য লিকার চা আমরাও খাই। আর সন্ধেবেলা ছেলে আর আমরা সবাই মিলে একবার একটু দুধ চা খাই, সকালে একটু খাই আর সন্ধেবেলা একটু খাই। ওর মতন কিন্তু ও গাজর খেয়েই যাচ্ছে। আর মামার জন্য কিছু রেখে দিয়েছে, মেয়ে মানে দুজনের জন্যই সেদ্ধ করেছিল, ওর ভাই আর পুচু সোনার জন্য। তা পুচু সোনা যেটুকু খাবে, আর যদি বাবু খায় তাহলে ওটা খেয়ে নেবে। আর আমরা এখন মানে ছেলে মেয়েকে নিয়ে একদম চা খেতে কিন্তু বসে পড়বো। তা আমি ভাবছিলাম যে বাটাটা একবারে নামিয়ে নিয়ে তারপরে চাটা খেতে বসবো, কিন্তু বাবু চাটা করে ফেলেছে। তাই জন্য দেবনাথবাবুকে বললাম তুমি পরে ঠাকুর যখন শয়ন দেবে তখনই বাটাটা নামিয়ে দেবো। আমি কিন্তু কাপড় একদম চেঞ্জ করে চলে এসেছি। এবার তিনজনে একসাথে চা খেতে যে কী ভালো লাগে। কিন্তু দেবনাথবাবু একটু তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিল, একসাথেই খাবো ভাবছিলাম, কিন্তু ওর সবটাই তাড়াহুড়া। চা খেয়ে উঠতে না উঠতে সেই চায়ের কাপটা কিন্তু ওকে সাথে সাথেই ধুতে হবে, 2 মিনিট রেখে দিলে হবে না, জানো তো। চাটা খেয়ে সময় একদম নষ্ট করব না। আজকে জামাইয়ের আসার কথা আছে রাত্রে, রান্নাবান্না সমস্তটাই করতে হবে। তার আগে দেখো আমি নিয়ে চলে এসেছি যেই প্রসাদে ভোগ দিয়েছিলাম মা লক্ষ্মীর কাছে, ঠাকুরের কাছে, সেগুলো নিয়ে নিয়েছি। মেয়ে খাবে বলছে, মেয়ে ভীষণ ভালো খায় জানো তো, আমার হাতে এসব মাখা কিলো। তা দেবনাথবাবু ঠাকুর মন্দিরে চলে এসছে, এখন ঠাকুর শয়ন দিল 8টা বাজে। ঠাকুরকে শয়ন দিয়ে এবার ঠাকুর মন্দিরে এখন ওর 0.5 ঘন্টার উপরে কাজ আছে, এটা মুছবে, ওটা পরিষ্কার করবে। তারপর সকালে যে স্নান টান করে ঠাকুরকে যে ফুলমালা পরিয়েছি সেগুলোও কিন্তু সমস্ত গলা থেকে একদম সমস্ত কিছু খুলে পরিষ্কার করে নেবে, কেন ফুলমালা পরিয়ে ঠাকুরকে তো শয়ন দেওয়া যায় না, সেই জন্য। আর কি ভালো হয়েছে জানো তো, যে মানে আম দই চিড়ে দিয়ে যা ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, দারুণ হয়েছে খেতে, মানে ওটা অমৃতের মতন লাগছে যেন।
মেয়েকে দিলাম, সবাইকে দিলাম, আর সবার জন্য গুছিয়ে রেখেও দিলাম। তা রেখে দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন রান্নাঘরে। তা রান্নাঘরে আজকে রান্নাবান্না কী করব চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে রাতে রান্না করবো, মেয়ে বললো গরম গরম লুচি খাবে, আর রয়েছে একটা পনিরের সবজি বানাবো। তার জন্য মেয়েই সব কিছু একদম কেটে ধুয়ে রেডি করে দিল। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করব। আলুটা আগে আলাদা করে ভেজে নিলাম, তারপরে পনিরটা ভাজার পরে ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম। সকালের পুজো, সন্ধ্যেবেলা বৃহস্পতিবারের পুজো, তোমাদের সাথে সকাল থেকে কথাই বলা হয়নি। বাড়িতে বাচ্চা থাকে মানে ওকে সময়টা বেশি দিতে হয়, তো তারপরে কার্টুন চালিয়ে রাখছে, গরমের মধ্যে ফ্যান বন্ধ করতে পারি না, ওই জন্য ভাবলাম সবটাই কথা বলা হয়নি, সবটাই ভয়েস ওভারই দিতে হবে। এই যে রাতেবেলা একটু পনির রান্না করবো, আর হচ্ছে লুচি খাবে বললো, সোমেন চলে এসছে, মেয়ে খাবে, তাই জন্য রান্না করতে চলে এসেছি। বানানোর জন্য দেখো আলু ভেজে নিয়েছি, আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনির একসাথে কিন্তু এইটা ভেজে রেখেছি, এটা পরে দেবো। আর আলুটাও ভেজে নিয়েছি, আলু না দিলে তো লুচিটা খেতে পারবে না। এই দেখো একটু তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম। আজকে দশহরা, আজকে তো নিরামিষ খেতে হয়, কিন্তু এই যে বাড়িতে লোকজন থাকলে সেই নিয়ম করে আর ঠিকঠাক মত নিরামিষ খাওয়া হয়ে ওঠে না, এই জন্য রান্না করতে হবে। এই দেখো দুখানা টমেটো কেটে রেখেছি বেশি করে, গ্রেভিটা শুধু টমেটো মেরে হবে, আর কোনো মশলা দিইনি। আর এই যে কাঁচা লঙ্কা বাটা আর একটু হলুদ নুন দিয়ে দিলাম। পনিরটা নিরামিষই বানাচ্ছিলাম, মনে বলছে মা এভাবে করো ভালো লাগবে খেতে, তাই জন্য ও একটু পেঁয়াজ কেটে দিল। আমি কিন্তু রসুন টসুন কিছুই দিচ্ছি না, কড়াইয়ের মধ্যে সব কিছু তো ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা তোমার জিরে ফোড়ন দেওয়ার পরে দুখানা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সমস্ত মশলা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে এবার তোমার আলু, তারপর পনির, প্রথমে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, তারপরে পনির টনির যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম একসাথে, মানে ক্যাপসিকামের সাথে যে ভাজা ছিল সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে ঢেকে রেখে দিলাম। ব্যাস তরকারিটা রেডি হয়ে গেছে। তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে জানো তো। তারপরে কিন্তু দেখো এবার সাদা করে একদম ময়দার লুচি মেয়ে খাবে, আটা দিয়ে করতাম কিন্তু ও ময়দা ছাড়া খেতেই চায় না আমার মেয়ে, জানো তো কী বায়না করছে, অত বড় মেয়ে মা হয়ে গেছে, একটার পর একটা বায়না জানো তো, মানে ছেলের বায়না মেটাবো না নাতির বায়না মেটাবো না মেয়ের বায়না মেটাবো, মানে আমি হচ্ছে মাঝখানে একদম পড়ে গেছি তিনজনের, জানো তো। তাই যে গরম গরম দেখো লুচি ভাজা হয়ে গেছে, মা এটা করো, মা সেটা করো। বুঝতে পারছো, মেয়েরা বাপের বাড়িতে আসলে মার কাছে একটু বায়না করে, তাই না? বাবার কাছে তো কোনো সময় মুখ ফুটে বলেন না যে বাবা এটা খাবো। এটা ছোটো থেকে আমার মেয়েকে দেখেছি, ভীষণ চুপচাপ, ভীষণ শান্ত আমার মেয়ে, কোনো সময় মুখ দিয়ে কিছুই বলে না, আমার সাথে যা কিছু আমার সাথেই, জানো তো। ওই জন্য একটার পর একটা বায়না করে, আর আমি একটার পর একটা বায়না মেটাতে থাকি আমার মেয়ের, মানে আমার সাধ্য অনুযায়ী। তা শ্বশুর বাড়িতে গেলে তো সেই মেয়ে বাচ্চা থাকে না, সে তখন মা হয়ে যায়, বৌমা হয়ে যায়, কিন্তু বাবা মার কাছে যখন আসে একটা মেয়ে, সে তখন সেই ছোট্টবেলার মতন বাচ্চা মেয়ে হয়ে যায়। সোমেন চলে এসছে, সবাই মিলে একসাথে রাতে ডিনার করতে বসে পড়েছি। সকাল থেকে বৃহস্পতিবারের ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল হতে হলে অবশ্যই